অনুষ্ঠানের আয়োজন করেছিলাম ইন্দুমতি সভাগৃহ যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার প্রথম যে পর্ব সেটা শ্যামা সঙ্গীত প্রতিযোগিতা। আপনারা সকলেই জানেন যে বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে শ্যামা সঙ্গীতের বিশাল অবদান রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আর শ্যামা সঙ্গীত শোনা যায় না। আগে কালী পুজোর সময় তাও বিভিন্ন ক্লাবে শ্যামা সঙ্গীত বাজত, কিন্তু এখন সে জায়গা দখল করেছে অন্য সংস্কৃতি। কারণ বাড়ির পুজোয় হয়তো শ্যামা সঙ্গীত বাজে, কিন্তু শ্যামা সঙ্গীতকে ঘিরে আবহমান জুড়ে যে বাংলার সংস্কৃতি, সমগ্র বাংলা অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গে নয়, যদি বাংলাটাকে আমরা আরেকটু বড় করে ধরি, পূর্ব বাংলা মানে বর্তমান বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের একটা অংশ, বিহারের একটা অংশ জুড়েই শ্যামা সঙ্গীতের বিস্তৃতি। বাঙালি যেখানেই গেছে দুটো কাজ করেছে, আপনারা হিসাব করে দেখবেন, একটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছে আর একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। তাই ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো শহরে যান না কেন, মাকে আরাধনা করে চর্যা পথ সেগুলো সৃষ্টি হয়েছে। শুধু শ্যামা সঙ্গীত যে ধর্মীয় ব্যবধানের মধ্যে আবদ্ধ ছিল এমনটা নয়। কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন এবং তিনি গেয়েওছেন। শ্যামা সঙ্গীত আবহমান কল্প ধরে বাংলার সংস্কৃতির পথপ্রদর্শক হয়ে চলেছে। আমরা এই অনুষ্ঠানটা করার বা এই প্রতিযোগিতাটা করার সূত্রপাত আমাদের মাথায় যিনি দিয়েছেন, তিনি আজকে এখানে উপস্থিত আছেন। সুদূর আমেরিকা থেকে তিনি এসছেন, নিউ ইয়র্ক প্রবাসী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক, সেনাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি প্রতিনিয়ত আমাদের সবাইকে উৎসাহিত করেছিলেন যে এরকম একটা প্রতিযোগিতা করার জন্য এসছেন। তাকে আমরা মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। আওয়াজ ইচ্ছে করে একটু এই সাইডটা আমি সামান্য দু চার কথা বলার জন্য আজকের এই শ্যামা সঙ্গীত বিষয় মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে অনুরোধ করছি। তিনি আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে সামান্য, কালকে উনি বলবেন বীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে, আজকে উনি সামান্য কিছু কথা বলেন, যদিও ওনার বলার অবস্থা খুবই খারাপ। শুভ সন্ধ্যা। আমি দুঃখিত, আমি তেমন একটা কথা বলতে পারবো না, কারণ গত সন্ধ্যা থেকে আমার গলাটা ঠান্ডায় ভেঙে গেছে। তারপরেও আজকে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, কলাকুশলী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আমার সালাম ও প্রণাম। আমি এই শ্যামা সঙ্গীতের ধারণাটা লালন করে আসছি আমি আমার কলেজ জীবন থেকে, সেই 1968 সাল থেকে। আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, তখন কুমিল্লা ঈশ্বর পাঠশালা নামে একটা স্কুল আছে, হিন্দু প্রধান স্কুল। মহেশ ভট্টাচার্য নামক এক ভদ্রলোক সেই জায়গাটা দান করেছেন এবং স্কুলটা করে দিয়েছিলেন। কোনো এক কালী পূজা উপলক্ষে আমি একটা হিন্দু পরিবারের সাথে আমিও আমন্ত্রিত ছিলাম সেই পূজায় অংশগ্রহণ করতে। সেখানে ওই স্কুলের ছাত্রছাত্রীরা এই শ্যামা সঙ্গীত গাইতেন। সেদিন যে মেয়েটার কণ্ঠ আমাকে আকৃষ্ট করেছে, আমি জানি না এখন সেই মেয়েটা বেঁচে আছে কিনা, বা থাকলেও তিনি হয়তো কি বলেন গ্র্যান্ডমা হয়ে গেছেন। তার নাম নন্দিতা চক্রবর্তী। মেয়েটা ক্লাস 6-এ পড়তো তখন। ওই থেকে আমি শ্যামা সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তারপরেও
আমরা ছোটবেলায় হিন্দুদের সাথে খেলাধুলা চলাফেরা করেছি, যে কারণে হিন্দু সংস্কৃতির সাথেও আমি ভালোভাবেই আমি জড়িত এবং পরিচিত। তাই আমি যখনই কালী পূজা হয় আমি দৌড়ে যাই সেখানে। আমার বিশ্বাস কালী পূজা হলেই শ্যামা সঙ্গীত হবে, কিন্তু আমি সেই নন্দিতা চক্রবর্তীর কণ্ঠ আমি বিগত দিনগুলিতে আমি আর পাইনি। শেষ পর্যন্ত আমি ধীরনাথ দত্তকে কেন্দ্র করে আমি কলকাতায় গণেশচন্দ্র রায় নামক আন্তর্জাতিক একজন বাউল শিল্পী ছিল আমাদের আমেরিকাতে, জানতে পারলাম ওনার একটা সঙ্গীত স্কুল আছে মধ্যম গ্রামে। আমি তখন ওনাকে প্রস্তাব দিলাম, আপনার সঙ্গীতাঙ্গনে আপনি এই লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের একটা আয়োজন করেন। উনি আমার কথা অনুযায়ী সেই আয়োজন করতে শুরু করলেন 3 বিভাগে, ক, খ, গ। এইভাবে 2012 সালে আমি একটা মেয়েকে পেয়ে গেলাম। অবশ্য গণেশচন্দ্র রায় আমাকে আমেরিকা থেকে টেলিফোন করে বলছিলেন যে দাদা, আপনি শ্যামা সঙ্গীতের জন্য যে শিল্পী খুঁজছেন হয়তো আমি পেয়ে গেছি, আগামী সময় যখন আপনি আসবেন তখন তাকে রাখা হবে। আমি এসে মায়ের মায়ের জমা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জমা হয়ে ওঠনা ফুটে মন, তার গন্ধ না থাক যা। আজকে যে সারা বাংলা শ্যামা সঙ্গীতের আয়োজন করেছে, যে সংস্থার তরফ থেকে করেছেন, যে সনাতনী সংসদ যে সংস্থা, সেই সম্পর্কে যদি দু একটি কথা বলেন। দেখুন, সনাতন হচ্ছে শাশ্বত। সেই সনাতনী মানুষ আমরা। আমাদের যে ইতিহাস, যা দীর্ঘদিন যাবৎ ভুলিয়ে দেওয়া হয়েছে এবং যে ইতিহাসকে চাপা দেওয়া হয়েছে, এবং জলের ধর্ম যেমন তরল রাখা, আবার জল ঠান্ডা হলে বরফ হওয়া, এবং আগুন যেমন সৃষ্টিও করে আবার ধ্বংসও করে, তার মানে এগুলো সব সনাতনী। তা আমাদের যে পূর্বপুরুষের সনাতনী ব্যবস্থা, এবং সেই প্রথম থেকে আজকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নাসা যখন আবিষ্কার করছে, তখন আমাদের হনুমান চল্লিশা কত হাজার বছর আগে করে গেছে। আমাদের ম্যাথ, আমাদের ঋণিমুষিরা সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দীর্ঘদিন যাবৎ বুঝিয়ে গেছে। যদি মনুসংহিতা আমাদের আইনশাস্ত্র হয়, সেখানে বলা হয় যে নারীরা পরাধীন বলে প্রচার করা হয়, কিন্তু মনুশাস্ত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা ছিল যে আমাদের নারীরা শিশুর মতো, তাদের আগলে রাখতে হবে, কারণ তারা সৃষ্টির মূল। সেই সৃষ্টির মূলকে আগলে রাখার জন্য শিশু থেকে যৌবন পর্যন্ত আগলে রাখবে বাবা মা, তারপরে তার স্বামী, তারপরে যখন তার বৃদ্ধ হবে তার ছেলে মেয়েরা আগলে রাখবে। এবং আমাদের যদি সংবিধান বলা হয়, দেখা যাবে গীতা, যে বক্তব্যগুলো গীতায় বলে দেওয়া হয়েছে, সব বক্তব্যগুলো কিন্তু আজকে বাস্তব জীবনের সঙ্গে সবটাই মিলে যাচ্ছে। তাই আমরা যারা সনাতনী, আমাদের যে সংস্কৃতি, আজকে আপনি বলুন আমরা শ্যামা সঙ্গীতের কথা ভাবলাম কেন? এই কারণেই ভাবলাম, আপনি বলুন যে অষ্টাদশ শতাব্দীর যে রাজনৈতিক পরিস্থিতি বাংলার, যেখান থেকে সারা ভারতবর্ষে তৈরি হলো, যে আনন্দমঠ এর মধ্যে দিয়ে বন্দে মাতরম লেখা হলো, বন্দে মাতরমের যে অংশগুলো আমাদের দুর্গা বা মাতৃরূপকে বন্দনা করা হলো, এর মধ্যে দিয়ে যে শক্তি বা শাক্ত এবং এই শক্তি যে অর্জন করা, আমরা যে মায়ের সৃষ্টি সব, সে বিশ্ব জননী, সে যে সবাইকে আগলে রাখে, সেই
রামপ্রসাদ সেন থেকে শুরু করে নজরুল ইসলামের যে শ্যামা সঙ্গীত, তা আজকের বাংলার যখন কোথাও কালী পুজো হয় মাইকে সব হিন্দি গান চলে, শ্যামা সঙ্গীত চলে না। তার মানে এই চর্চাটা আমাদের খুব প্রয়োজন। আমাদের সৃষ্টি, আমাদের মনের মতন কথাবার্তা, আমাদের এই পদাবলী, সেইগুলোকে আবার নতুন করে আমরা ভাবিয়ে তুলতে চাইছি। এই ভাবিয়ে তোলার কাজে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি, সেটা হচ্ছে আমাদের সারা বাংলা শ্যামা সঙ্গীত প্রতিযোগিতা। এবার খুব ছোট করেই করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাগৃহে, এবং আমরা 50 জন প্রতিযোগীকে নিয়েই শুরুটা করলাম। সেখানে দাঁড়িয়ে আমরা অন্তত শ্যামা সঙ্গীতের একটা পরিবেশ রচনা করা এবং আগামী দিনে এর চর্চাকে, এর সৃষ্টিকে, এর ভাবনাকে আরও বড় করে তোলার যে প্রয়াস আমরা গ্রহণ করেছি সনাতনী সাংসদের পক্ষ থেকে, এবং সাধারণ মানুষকেও আমরা চাইছি। আমরা জানি এরা ভালোবাসে মানুষ, প্রচুর মানুষ ভালোবাসে, কারণ বাংলায় 51 পীঠের মধ্যে আমাদের অন্তত 5-6টা পীঠ আছে আমাদের, তারাপীঠ, কালীঘাট, এরকম যেরকম আছে। আমরা সবাই মাতৃ আরাধনায় ব্রতী হই, কিন্তু সেই আরাধনার যে অন্তরের কথাটা, যে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, শিল্পকলার মাধ্যমে ফুটে উঠেছে, সেই ফুটে ওঠার প্রয়াসটাকে আরও বৃদ্ধি করা, বিশেষভাবে নতুন প্রজন্মের কাছে আমাদের এই বাংলার সৃষ্টি, এই শ্যামা সঙ্গীত, তাকে আরও মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্যই আমাদের এই চেষ্টা। আশা রাখি আগামী দিনে আরও রিসার্চ ওয়ার্কের মধ্য দিয়ে আমরা একে আরও সমৃদ্ধ করতে পারব। আজকের ওই অনুষ্ঠানটার মূল উদ্যোক্তা একজন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, তার সম্পর্কে কি বলবেন? উনি 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 আমাদের যে আমরা খুব গর্বিত যে সারা পৃথিবী মাতৃভাষা দিবস হিসাবে একটি মিষ্টি ভাষা, সে ভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষায় প্রথম যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, যখন পাকিস্তান যখন বাংলাদেশের ওপর উর্দুকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমাদের বলা হয় অনেক কথা, কে জনক, কে ইত্যাদি, কিন্তু প্রথম যখন একজন কংগ্রেসের সাংসদ হিসাবে সেই পাকিস্তানের করাচির বুকে দাঁড়িয়ে যার বিরোধিতা করে সংসদে প্রেস করেছিলেন সেই ধীরেন্দ্রনাথ দত্ত, সেই ধীরেন্দ্রনাথ দত্তকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না তার ধর্ম অনুযায়ী ভুলিয়ে দেওয়া হয়েছে কিনা। আমরা পশ্চিমবাংলার বুকেও এই ইতিহাসকে আমরা সেইভাবে চর্চা করিনি, কিন্তু তারপরে তাকে রাজাকাররা হত্যা করে দেয়, এবং সে বুঝেছিলেন যে তার আগামী দিনে কি হবে, কারণ সবাই তখন বিরোধিতা করেছিল। ছাত্রছাত্রীরা তার জন্য যখন পাকিস্তান থেকে বাংলাদেশে এয়ারপোর্টে নামলেন, তার জন্য গোলাপ নিয়ে হাজার হাজার মানুষ ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তার প্রচার হয়েছিল। আমরা তাই সবসময় ভাবি সেরকম একজন লোক যে শ্যামা সঙ্গীতকে ভালোবাসে, এবং ধীরেন্দ্রনাথ দত্তর সম্পর্কে তার রিসার্চ ওয়ার্ক, প্রচার ইত্যাদি অনেক কিছু, যে বাংলাদেশে থাকতে পারলো না একজন মুক্তিযোদ্ধা, সে আমাদের নিউ ইয়র্কের বাসিন্দা হলো, আমেরিকা থেকেও সে বাংলার সাথে যোগাযোগ, দুই বাংলার মানুষের সাথে যোগাযোগ, আমাদের সাথেও দীর্ঘদিন যোগাযোগ। উনি আমাদের প্রথম সাজেস্ট করলেন যে আমরা যাতে এরকম একটা কিছু করি, ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে মানুষের সামনে আমরা তার বক্তব্যকে তুলে ধরি। ওনার একমাত্র কন্যা আমাদের এই যোধপুর পার্কে থাকেন, মনীষা দত্ত, কনিষ্ঠ কন্যা, তারও প্রায় 90 বছর বয়স। উনিও বাবাকে নিয়ে অনেক বই প্রকাশ করেছেন, এবং ধীরেন্দ্রনাথ দত্ত বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমাদের নজরুল ইসলাম সাহেব, সে একজন এই নিয়েই গবেষণাটা করছেন বারবার, এবং তার উৎসাহেই, আমাদের এই অনুপ্রেরণায়, তার সহযোগিতায় আমরা আজকে এই শ্যামা সঙ্গীত প্রতিযোগিতা এবং আগামীকালে স্মারক বক্তৃতা, ধীরেন্দ্রনাথ দত্ত স্মারক বক্তৃতা, যাতে আমাদের ডক্টর জিষ্ণু বসু, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সহ অনেকেই উপস্থিত থাকবেন এই স্মারক বক্তৃতায়। এই আমাদের এই নজরুল ইসলাম সাহেব, এই যে বাংলার কৃষ্টি, শিল্পী, সংস্কৃতি, তার যে মনটা এত ভরে আছে, সে যে এখনো কাজ করছে, সে একা একা থাকতেই পারত, আমেরিকায় সুন্দর জীবনযাপন করতে পারত, কিন্তু সে বারবার ছুটে আসে শুধু এই কাজের জন্য।
বাংলার কাজের জন্য, দুই বাংলার কথা সে ভাবে, দুই বাংলার শিল্প সংস্কৃতি কৃষ্টি নিয়ে তার ভাবনা। তো এরকম একজন শ্রদ্ধেয় মানুষের অনুপ্রেরণা পেয়ে আজকের এই দুদিনের আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আপনার নামটা স্যার? আমার নাম গোবিন্দ দাস। আপনি কমিটি কি আছে? আমি এই সনাতনী সাংসদের আমাদের একটা ট্রাস্টি, তার হচ্ছে আহ্বায়ক, এবং আমাদের আরও যে সহযোগিতা আমাদের এনজিও আছে, চৌহাটি ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার ইউথ অর্গানাইজেশন, তার আমি ভাইস প্রেসিডেন্ট, এবং ধীরেন্দ্রনাথ দত্ত যে স্মৃতিরক্ষা কমিটি তার সম্পাদক।